বিএনপির কাছে ইসলাম শেখা লাগবে। বিএনপি কি ইসলাম জানে? এটা জনগণ ভালো করে জানে। বিএনপির জন্য জামাত ইসলামীকে ইসলাম শেখাইতে না আসে, নিজেরা ইসলামের প্র্যাকটিস বাড়ান, লুটপাট করতে পারবেন, ধ্বংস করতে পারবেন, গড়ার ক্ষমতা আপনাদের নাই। রহমতুল্লাহ সাহেব বললেন জামাতের আমির এক এক সময় এক বক্তৃতা দেন, উনি রাজনীতি করেন, উনি যে রাজনীতি করেন আর জামাতের আমির যে রাজনীতি, জামাতের আমিরকে বোঝবার মতো ওজন রাখতে হবে। প্রথম কথা হলো জামাতের আমির খুব ক্লিয়ারলি শার্পলি বলেছিলেন যে নির্বাচন হওয়ার উপযুক্ত সময় হলো রমজান রাত। তারপর বিভিন্ন জন বিভিন্ন চাপ, বিশেষ করে বিএনপি তো রক্তের দাগ শোকায়নি, পল্টনে গিয়ে আমাদেরকে নির্বাচন দিতে হবে, আন্দোলনের খবর নাই, একটা বালির ট্রাকও সরাইতে পারে নাই, সব মানে জনগণের একটা মাজা ভাঙ্গা বিরোধী দল বলে যদি যা বোঝায় তাই ছিল। তারপরে এখন ছাত্ররা আন্দোলন করে, শ্রমিকরা আন্দোলন করে যে বিজয় হয়েছে তারা ক্রেডিট নিতে হবে। এই জন্য কাইলে নির্বাচন, আপনারা দেখেছেন তা, তখন ইউনূস সাহেব এসে ক্ষমতা গ্রহণ করেন নাই, নির্বাচন দিতে হবে। তখন জামাতের আমির বলেছেন যে নির্বাচন যদি, যেটা ইউনূস সাহেবরা বলছিল জুনে করবে, জুনে ওনারা বলতেছিল যে ওনারা 2 বছর মেয়াদ পূরণ করে করবে। 2 বছর মেয়াদ পূরণ করলে অনেকটা জিনিসটা জুনে করতে হয়, একটা একটা মনে হচ্ছে জুনটাও কিন্তু সেফ না বর্ষার কারণে। উনি বারবার বলেছেন যে নির্বাচন হইতে হবে ফেব্রুয়ারিতে, অর্থাৎ রমজানের আগে নির্বাচন হচ্ছে, এবং তাই অনুযায়ী হয়েছে। কিন্তু একটা কথাই বিভিন্নভাবে ভেঙে ভেঙে বলার অর্থ, এটা বুঝতে না পারলে রাজনীতিতে এর চাইতে লজ্জার আর কিছু হইতে পারে না। আর আমির জামাতের মতো ব্যক্তিকে এই তার মানে বক্তব্যটাকে বুঝতে না পেরে এটাকে মিস ইন্টারপ্রিটেশন করা, এটা একটা রাজনৈতিক দেউলিয়ত্ব ছাড়া আমি আর কিছু মনে করি না। 2 নম্বর হলো বিএনপির কাছে ইসলাম শেখা লাগবে। বিএনপি কি ইসলাম জানে? এটা জনগণ ভালো করে জানে। বিএনপির জন্য জামাত ইসলামীকে ইসলাম শেখাইতে না আসে, নিজেরা ইসলামের প্র্যাকটিস বাড়ান। আর ইসলামী ব্যাংকের দলমুক্ত করার নামে নিজের দলীয় প্রভাব তৈরি করা, আধিপত্যবাদী শক্তির প্রভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিনা, দলের এখানে কি আছে? ইসলামী ব্যাংক যারা করেছে এবং ইসলামী ব্যাংক এখন যারা চালাচ্ছে তাদের দলীয় পরিচয় তারা সামনে আনুক, তাদের বোঝা গেল উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা এই কাজ করছে। ওনার বক্তব্যে বোঝা গেল কোথায় এখানে দলীয় লোক, কোন দলের লোক আছে এটা। এবং আমার দৃষ্টিতে এবং যে কোনো বিবেকবান মানুষ বলবে যে সবচেয়ে প্রফেশনাল লোকেরাই এই ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান নিয়োগ দিয়েছিলেন হাসিনা, আরাস্তু খান, তিনি বলেছেন হাসিনার দেওয়াল। এরপরের যে যিনি চেয়ারম্যান ছিলেন, প্রত্যেক চেয়ারম্যান এসে বলেছেন এত সৎ লোকের সমাহার এই জায়গায়, এই সৎ লোকগুলো কোথা থেকে আসছে? এবং অল্পে তুষ্ট সৎ লোক। তাদের ইসলামী ব্যাংক নিয়ে বোঝা যাচ্ছে যে দলীয় প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে মাঠে মারা যাবে, এটা কোনো সময়ই সফলতার মুখ দেখবে না। পারলে নিজেরা 2টা ব্যাংক করেন, এই ব্যাংকের পিছনে গুতাগুতি না করে নিজেরা 2টা ব্যাংক করেন। সাহস করে জীবনে পারবেন একটা ব্যাংক করতে, লুটপাট করতে পারবেন, ধ্বংস করতে পারবেন, গড়ার ক্ষমতা আপনাদের নাই। এটা যদি থাকতো তাহলে ইসলামী ব্যাংকের পিছনে লাগতেন না। থার্ড হলো যে আমি আমাদের মঞ্জুর সাহেবকে বলতে চাই যে তিনি ইসলামী ব্যাংক এবং যে আইএমএফ বা বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন, এটা আপনি একজন বিজ্ঞ মানুষ, ইসলামী ব্যাংক একদিন বেড়াই আসবেন, এসে জেনে আপনি কথা বলবেন। এটা একটা ব্যবস্থা আছে, এটাকে সম্পূর্ণ সুদের যে অংশটা এটাকে ইসলামী ব্যাংক আলাদা করে রেখে এটা সম্পূর্ণভাবে তারা পৃথক হিসাব মেনটেন করে। যেহেতু আমাদের সিস্টেম ইসলামী না এবং ইন্টারন্যাশনাল ইসলামিক সিস্টেম নাই, সেজন্য এটা এইভাবে। আর আপনি যেটা বলেছেন নারী নেতৃত্ব বা এটা, এই সব কিছুর উপরে ব্যাপারে কথা হচ্ছে যে আপনাকে আমাকে সবাইকে ইসলাম সম্পর্কে জানতে হবে। যদি আমরা ইসলাম বিশ্বাস করি তাহলে ইসলামিক কনসেপ্টের বাইরে গিয়ে মন গড়া কথা বলতে পারবেন। কিন্তু আপনি তো মুসলমান, আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে আপনি ইসলামিক কনসেপ্টের সাথে আপনি আর যেগুলো আছে সেগুলোকে কিভাবে, ইসলাম কিন্তু সমবন্টনে বিশ্বাস করে না, সমান হওয়াকে বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে ইনসাফে। আপনি একজন ডক্টরেট মানুষ আর নাসির সাহেব একজন জেনারেল শিক্ষিত মানুষ বা আরেকটু কম শিক্ষার মানুষ, আপনার বেতন আর নাসির সাহেবের বেতন যদি 2জন এক জায়গায় চাকরি করেন, সমান করতে পারবেন? কিভাবে আপনারা সমানের কথা বলেন? সমান হবে না, ইনসাফপূর্ণ হবে। আপনার বেতন যদি 2 লাখ হয়, ওনার হইতে পারে 50,000, তাহলে কি আপনি সমান করতে পারবেন? ডিউ টু যার যার যে মর্যাদা, যার যার পজিশন, যার যার যে আপনার পারফরমেন্স, এটার ভিত্তিতে হইতে হবে। একটা পরিবারে আছে 5 জন, আপনার সরকার যদি তাকে ভাতা দেয়
তাহলে 5 জনকে 5 কেজি দিবে, আরেক পরিবারে আছে 2 জন, তাকেও 5 কেজি দিবে, ওই 2 জনকে 5 কেজি কেন দিবে? তাহলে এখানে সমবন্টন হবে না, ইনসাফপূর্ণ বন্টন হবে। ইসলামের যে কালজয়ী মতাদর্শ, এটা আমাদেরকে পড়ালেখা করেই পূর্ণাঙ্গ ইসলাম এবং আদার্স রিলিজিয়ন, আদার্স যে মতাদর্শ আছে, এটা কম্পারিজন করে তারপরে কথা বলতে হবে। এখানে জামাত ইসলামী আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ স্কলার জামাত ইসলামীতে আছে, ডক্টরেট ডিগ্রিধারী আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সবচেয়ে বেশি আলেম জামাত ইসলামীতে আছে। এবং ইন্টারন্যাশনালি আলেমদের যে ফোরাম আছে, সেই ফোরামের সাথে জামাত ইসলামীর কানেকশন আছে। সুতরাং জামাত ইসলামী হাওয়ার উপরে চলে না। জামাত ইসলামী যেসব কনসেপ্ট দাঁড় করায়, সেগুলো যথেষ্ট চিন্তা ভাবনা করে দাঁড় করায়। থার্ড, আমি যেটা বলছি সেটা হলো ইন্টারিম গভর্নমেন্টের সময়ের কিছু কাজ। ইন্টারিম গভর্নমেন্ট, ইউনূস সাহেব, তাকে ছাত্ররাই জোর করে এনেছে। তিনি একজন ইন্টারন্যাশনালি রেনাউন্ড পারসন। তার মধ্যে একজন ব্যক্তি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়া, এটা অনেক বেশি কাজ, তার জন্য বেশি হয়ে গেছে। উনি এটা না নিলেও পারতেন, তিনি নিয়েছেন। তার হয়তো অনেস্টি ছিল, তার হয়তো একটা ভালো চিন্তাও ছিল, কিন্তু ওই যে বললেন কিচেন ক্যাবিনেট, ওই যে আধিপত্যবাদের দূষণ, ওই যে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, তাদের এজেন্ট যারা ছিল। আপনারা আপনারা এটাই, আপনারা তৎকালীন সময়ে ওই সরকারের কোনো ধরনের ভুলই আপনারা দেখেন নাই, বরং সব বিষয়ে আপনারা সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন বলেই কিন্তু আজকে কিচেন ক্যাবিনেটের কথা আমরা এখন শুনতে পাচ্ছি, তৎকালীন শুনতে পাইনি। আজকে কালো চুক্তির কথা শুনতে পাচ্ছি, তৎকালীন সময় শুনতে পাইনি। আপনাদের প্রশ্রয়ে সবচেয়ে বেশি এগুলি করতে আমি শেষ করি, সাহস পেয়েছে। আমি একটু, আমি সাইফুর সাহেব শেষ করতে কিন্তু সংক্ষেপে সবগুলো পয়েন্টের উত্তর দিচ্ছি। হুম। কিচেন ক্যাবিনেট যেটা, এই কিচেন ক্যাবিনেটের লোকেরা, এদেরই একজন তো বলেছেন যে আমরা বর্তমান বিরোধী দলকে মেইন স্ট্রিমে আসতে দেইনি। এরাই ওখানে বসে ষড়যন্ত্র করে ইউনূস সাহেবকে লন্ডন পাঠিয়েছিল। ফেব্রুয়ারির নির্বাচন, এটা জামাতের প্রধান দাবি ছিল, কিন্তু এটা লন্ডনে গিয়ে ঠিক করে এই সমস্ত বিচ্যুতি ঘটানো হয়েছে। তাদের একজন মন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে ছাত্ররা আন্দোলনে ডাক দিয়েছিল, কিন্তু সেই আন্দোলনের ট্রফি ইউনূস সাহেব যাইয়া দিয়ে আসছেন লন্ডনে। এগুলো কি? এই যে ষড়যন্ত্রমূলক ভাবে যে কাজগুলো করা হয়েছে, ইউনূস সাহেব, উনি ডান নাই তলোয়ার নাই, নিধিরাম এক সর্দার ছিলেন, ওনার পক্ষে কেউ সহযোগিতা করে নাই। জামাত ইসলামী কি করেছে? হ্যাঁ, জামাত ইসলামী তাকে অতিরিক্ত চাপ দেয় নাই। জামাত ইসলামী যদি চাপ দিত যে স্থানীয় নির্বাচন আগে করতেই হবে, জামাত ইসলামী যদি চাপ দিত যে আগে আপনাকে ওই হা ভোট দিতে হবে, যদি আমরা গ ধরতাম বিএনপির মতো, তাইলে এদেশে নির্বাচন হতো। বিএনপি, জামাতকে স্যালুট জানানো দরকার, জামাতের জন্য শুকরিয়া আদায় করা দরকার। জামাতের মতো একটা দায়িত্বশীল দল, দুইটা দল তখন নির্বাচনের মেইন স্টেক হোল্ডার, একটা বিএনপি, একটা জামাত। বিএনপি না গেলে ইলেকশন হবে না, জামাত না গেলে ইলেকশন হবে না। তাহলে জামাতকে কি বিএনপি কোনো হাত দিয়ে দিয়ে ইলেকশন এনেছে? জামাত তার বিবেকের দায় থেকে অনেক কিছু, আমরা ঠিক আছে গণতান্ত্রিক যাত্রা শুরু, বিএনপির প্রতি আমাদের আস্থা ছিল যে একটা 3বারের সাবেক দেশ চালানোর দল, আশা করি তারা একেবারে গ্রস মিস্টেক করবে না, একেবারে ইউটার্ন নিবে না, তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে না। কিন্তু এখন তো তাই হলো, তারা এখন ফেসিবাদ, উনি ফেসিবাদের নতুন সংজ্ঞা দিল, বললো যে একটা হলো অরিজিনাল আর একটা হলো আপনার মানে কি বলে এটাকে, কি শব্দ ইউজ করলো, যে যেটা অরিজিনাল না। আচ্ছা, তাইলে ফেসিবাদ 2 ধরনের পাইলাম ওনার কাছ থেকে। ওনারা এখন ফেসিবাদের মানে এই সংজ্ঞা দিয়ে আগের ফেসিবাদকে, ওনারা এখন ফেসিবাদের মূল মুখপাত্র হতে যাচ্ছেন। জনগণ এটাই বলতেছে, ফেসিবাদের তোষণকারী, লালনকারী। এবং এদেশে যদি ফেসিবাদ আবার পুনর্বাসিত হয়, তাহলে বিএনপির কারণে হবে। এবং এটার ফল তারা বলেন জামাত সমস্যাগ্রস্ত হবে। জামাত কোনদিন সমস্যাগ্রস্ত ছিল না। জামাত এক আল্লাহ ছাড়ার কারো শক্তিতে বিশ্বাস করে না। জামাত কোন ধরনের রাজনীতি করতে গিয়ে জামাত কখনো ওই ভয়ভীতি, যে তাকে ভয় দেখিয়ে, পুলিশের শাসন দেখিয়ে, জেলে ঢুকিয়ে, শহীদ করে জামাতের লোকদেরকে কাবু করা যায় না। যদি করা যেত, তাহলে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের পরে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ শাহাদাতের পরে, কামরুজ্জামান রাহিমাহুল্লাহ শাহাদাতের পরে, আব্দুল কাদের মোল্লা শাহাদাতের পরে, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ তাআলা শাহাদাতের পরে আমরা রাজনীতি করতাম না। কিন্তু আমরা গগন বিদারী স্লোগান দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায়, আমি নিজে ছিলাম। সেই যে যুগপৎ আন্দোলন, বিএনপি জোট ভেঙে দিল, তারপরে 30 ডিসেম্বর 2022 যুগপৎ আন্দোলন, সেই মালিবাগ শহীদ মসজিদের সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে আমি তো মিছিল করেছিলাম, আমরাই তো মিছিল করেছিলাম। সেদিন কার মিছিল সবচেয়ে বড় হয়েছিল আপনারা মিডিয়ার বন্ধুরা বলতে পারবেন। তাইলে আমরা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছিলাম, যে দেশে
একটা পরিবর্তন হবে, জাস্টিস কায়েম হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রধান স্লোগানটা কি ছিল? ওই ওয়ান জাস্টিস। আজকে কি জাস্টিস হচ্ছে? আজকে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে। যে বিচার বিভাগ স্বাধীন করবেন তাদেরও 31 দফার মধ্যে আছে, তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে পৃথক সচিবালয় করবেন। তো এখন মাননীয় বিচারপতিরা যেটা আলাদা রায় দিয়ে পৃথক সচিবালয়ের মানে ব্যবস্থা করে ফেললেন, সেটা তারা স্টপ করে দিলেন, সেটার বিরুদ্ধে তারা আপিল করলেন। তাই তারা কি জাস্টিস কায়েম করবেন? আজকে মঞ্জুরুল হক সাহেবের মতো ওনারা বলছেন কোনো দল করেন না, তা আপনি আজকে আরো সময় দিতে চান, আপনাকে কোরবানি করে ফেলা হচ্ছে, তারপরে আপনি আরো সময়, আপনি সময়ের পরে কি কথা বলতে পারবেন? আপনার কথা বলার দরকার, এখনই বলা দরকার যে কেন স্বাধীন বিচার বিভাগ করতে বাধা দেওয়া হচ্ছে, কেন মানবাধিকার কমিশনেই বাধা, কেন দুদকেই বাধা, কেন পুলিশ সংস্কার কমিশনের বাধা, কেন ব্যাংক রেগুলেশন সংস্কারে বাধা? কারণ ওই যে এস আলমদেরকে সুযোগ করে দিতে হবে, অনেক টাকা পাচার করতে হবে, অনেক টাকার মালিক হতে হবে। এগুলো তো আমরা সব বুঝি। আজকে আমাদের কণ্ঠ দারাজ হবে এতে ফ্যাসিবাদের যারা মানে ইয়ে করেন, ফ্যাসিবাদকে লালন করেন, তাদের কণ্ঠ উচ্চকিত হবে। আজকে এই এই এনসিপি কে তিনি বললেন কি বলে চিলড্রেন পার্টি, এইগুলো কোনো মানে নাই তো, এগুলো কোনো মানে নাই তো। কারণ এরা রক্ত দিয়ে এদের এদের একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল, আপনি তাদেরকে কেন তুচ্ছতাচ্ছিল্য করছেন? রাজনীতি কি একবারে শেষ? বলেন, কথা বলেন। আপনি তো অনেক কথা বললেন যে আমি পল্টনের ভাষায় কথা বলছি, আমি পল্টনের মানুষ, আমরা রাজপথের মানুষ, সারা জীবন সংগ্রাম করে আসছি। সুতরাং বলবোই, পল্টনের ভাষায় বলবো। পল্টন আপনারাও চিনেন, পল্টন ছাড়া কিছু হয় না। পল্টনের মধ্য দিয়ে কিন্তু সরকার ক্ষমতায় আসে, পল্টনের মধ্য দিয়ে কিন্তু বিদায় নেয়। কিন্তু আমার কথা হচ্ছে ভাই আসুন, আমরা সবাই একসাথেই ছিলাম এক সময়, বিএনপি জামাত আমরা একসাথে রাজনীতি করেছি। আজকে বিএনপির ভুলের কারণে ইউনূস সরকার 18 মাস সময় পেয়েছে। বিএনপি যদি সঠিক রাজনীতি করতো 3 মাসের ভিতরে দেশে নির্বাচন করা যেত। বিএনপি জামাত বসে বলতো যে হ্যাঁ আমরা এই সংস্কারগুলো করব, আমরা দুই দল একমত, এবং অন্য ছোট দলগুলো আহ্বান জানাতো চায়ের টেবিলে যে এইটা আমরা সংস্কার করতে যাচ্ছি, ইলেকশন ইউনূস সাহেব 3 মাসের ভিতরে দাও, ইউনূস সাহেব 3 মাসের ভিতরে ইলেকশন দিয়ে যেতে পারত। আজকে বিএনপির বিপরীতমুখী রাজনীতি এবং কিছুটা আধিপত্যবাদকে তোষণ করার যে রাজনীতি, এবং বিএনপির শত্রু মিত্র চীনা এবং জানা বোঝার যে ঘাটতি, এটার কারণে দেশ কিন্তু আগেও পিছনে গেছে, সামনেও যদি যায় একই কারণে যাবে। তো আমরা আশা করি বিএনপি সুপথে আসবে, বিএনপি সঠিক চিন্তা করবে। আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের উপরে আস্থা রাখতে চাই। বিদেশে ছিলেন, সে দেশের রাজনীতি দেখেছেন, এখন কি আশা আস্থা করি রাখতে, তিনি, এখন কি আস্থা রয়েছে আমরা কিনা শেষ প্রশ্ন। আমরা এখনো রাখতে চাই। আমরা প্রতিবাদ করছি মানে এটা না রাখতে যে চাই তারেক না, জিয়া সাহেব পাই, আছে কিনা, আছে কিনা? আমরা বলছি এখনো আমাদের আস্থা আছে যে তিনি যদি চান তাইলে তিনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু তার 3 মাসের 85 দিনের রাজনীতি জনগণ মোটেই সন্তুষ্ট নয়। কিছু লোক দেখানো, কার্ড বিতরণ, আর কিছু আপনার হেঁটে হেঁটে সচিবালয় থেকে অমুক জায়গায় তমুক যাওয়া, খাল কাটা, এগুলো দিয়ে সস্তা রাজনীতি সবসময় সকল সরকারের আমলে কেউ কেউ করেছে, কিন্তু ওনাকে করতে হবে আরো দূরদর্শী রাজনীতি। তিনি তো একজন বলা যায় এই প্রজন্মেরই সম্মুখ সারির লোক, তিনি চাইলে দেশকে অনেক ভালো কিছু দিতে পারবেন। আমরা এখন আস্থা রাখি, আশা রাখি, কিন্তু আমরা এর মানে না যে আমরা জবান বন্ধ করে দিব। আমাদের কথা আমরা বলেই যাব, বলতে বলতে উনি যদি আমাদের কথা কথা গ্রহণ বলা করেন। আর গালাগালি করা কি এক জিনিস? এরকম একটা না বিষয় তো গালাগালি, আমরা আছে। বলেন এই যে আমরা এতক্ষণ কথা বললাম বিএনপির বিরুদ্ধে একটা শব্দ গালি দিছি, আপনি বলেন এটা গালি? না, কিন্তু এই যে একটা যেটা বললেন, রাজনৈতিক, অভিযোগ করলেন জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, এখনকার এই নতুন কালচার, নতুন সংস্কৃতি শুরু হয়েছে যে গালি গালি দেওয়ার অধিকার না দিতে হবে, বলেন বিএনপি, প্রধানমন্ত্রীকে বিএনপি কে মা একটা বাপ বলে গালি গালি আমি দেওয়ার দিয়েছি? অধিকার দিতে হবে, না হলে এটা গণতন্ত্র না। এটা কেমন? আমি যে এই যে কথা বললাম আপনার সাথে, বলুন, বা আপনার আমার কথাটা ভাই তো ভিন্ন, বিএনপির নেতা, আপনি আপনার আপনি আপনি আমি আপনার কথা তো, তো বলছি না, কিন্তু এই ধরনের আমি সংস্কৃতি, এই বিএনপি ধরনের কে একটা সজাগ অধিকারও চাওয়া করছি। হচ্ছে। হুম। আমরা গালিগালাতে রাজনীতি বিশ্বাস করি না। জামাতের কোন লোক কোন আপনার ব্যাড টার্ম ইউজ করেছে, গালিগালাজ করেছে, এইটা আপনি আমাকে দেখাইতে পারবেন না। জামাতে দেশের সবচেয়ে ভদ্র রাজনীতি করে, সবচেয়ে কালচার দল হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামীর লোকেরা পড়ালেখা করে, জামাত ইসলামীর লোকেরা আদর্শ অনুশীলন করে, জামাত ইসলামীর লোকদেরকে ট্রেনিং দেওয়া হয়, কথা কিভাবে বলতে হবে, কাজ কিভাবে করতে হবে, কথা এবং কাজের মিল থাকতে হবে। দেখেন, আমি 2টা মিনিট আপনার কাছে সময় যারা নিচ্ছি। গালি এই যারা যে গালি দেওয়ার অধিকার, যারা গালি দেওয়ার অধিকার বলছে নিয়ে মানে চাচ্ছে, তারা কারা? তাদেরকে আপনি কিভাবে করবেন, ডিফাইন দেখেন, করবেন? আপনি বিভিন্ন দলে এই যে মানুষকে মানে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা,
তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা। আপনি দেখেন আমাদের সরকারি দলের বিভিন্ন নেতাদের মুখের বলিগুলো শোনেন, দেখবেন যে তারা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। তারা তথ্য ছাড়া অনুমান নির্ভর কথাবার্তা বলছেন। আমি যে কথা শুরু করলাম তথ্য দিয়ে, উনি এই তথ্যের জবাবে কোনো তথ্য দিলেন না। আমি আপনাকে আরো কিছু তথ্য ঢাকা শহরে দিতে চাই। বিগত 10 বছর থেকে, বিশেষ করে বিগত কয়েক মাস আপনি দেখেন, আমি এই ঢাকা শহরে একটা নাগরিক সেবা অ্যাপ চালু করেছি। এইটা আপনি কিওয়ার্ডে দেখেন, কুইক রেসপন্স টিমের মাধ্যমে আমি 80% মানুষের কাছে এই ঢাকা সিটিতে বিভিন্ন নাগরিক সেবা দিচ্ছি। এই যে আমরা রাজনীতি করছি, শুধু কথা বলার রাজনীতি না। আপনি আমার অ্যাপে ঢুকেন, www.nagorik-seva.net, এটা ওপেন আছে। গত 2 মাসে আমি এই ঢাকা সিটিতে মানুষের সেবা কি পরিমাণ করেছি জামাত ইসলামের পক্ষ থেকে। এরপরে আপনার এই শহরে হাজার হাজার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে ফ্রি মেডিকেল কার্ড, যেটা কার্ড আজকে বিভিন্ন কার্ড দেওয়া হচ্ছে, আমরা এটা আজকে 10 বছর থেকে দিয়ে আসতেছি। অন্তত 25টা হসপিটাল ঢাকা শহরে আছে যারা 40 থেকে 70% পর্যন্ত এই কার্ডে ডিসকাউন্ট দিয়ে থাকে নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা তাদের চিকিৎসার জন্য। আমরা মেডিকেল ক্যাম্প করছি, আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি। আমরা এইভাবে, আপনার আজকে দেখেছেন আমি গিয়ে আপনার পলিথিনের ব্যাগ উপহার দিয়েছি বর্জ্য নিষ্কাশনটা সঠিকভাবে করার জন্য। 1 in 3 আমি একটা ব্যাগ দিয়েছি। এটা প্রথম হলো গরুর গলায় মালা পরিয়ে দেওয়া। এই মালাটা নিয়ে যখন গরু রাস্তা দিয়ে হাটে বাজার বাড়ি পর্যন্ত যায়, সবার মধ্যে একটা অন্যরকম আনন্দের বন্যা বয়ে যায়, যে খুব সুন্দর গরু আসতেছে, কোরবানির গরু। দেন এটা যখন খুলবে কোরবানির দিন, দেখবে এটা একটা বড় পলিথিনের ব্যাগ এবং টেকসই ব্যাগ, অন্তত 70 কেজি বর্জ্য ধারণ করতে পারে এরকম একটা ব্যাগ। তারপর এটা ফিতা আছে, ফিতা দিয়ে বেঁধে এই ব্যাগটা নির্ধারিত বর্জ্যস্থানীয় জায়গায় ফেলে দিবে, রেখে দিবে। নাগরিক হিসাবে যে আমাদের কতগুলো দায়িত্ব আছে, কর্তব্য আছে, এগুলো পালন করা। রাজনীতি শুধু অন্যকে ঘায়েল করার জন্য না করে পজিটিভ রাজনীতি করি চলেন, আমরা ইতিবাচক রাজনীতি করি। আমরা আমাদের দেশ জাতি মানুষকে কিছু উপহার দেই। শুধু এই যে আমাদের হাতে তো সরকারি কোনো টাকা নাই, কিন্তু আমরা বেসরকারি ভাবে আমাদের দলীয় কর্মীদের পয়সা দিয়ে, ফান্ড দিয়ে সমাজের উন্নয়নে যে আমরা ভূমিকা রাখছি, এই সরকার তারপরে জামাতকে 2-4টা কথা বলার জন্য অন্য চোখে দেখবে কেন? এই সরকার তো জানে জামাত এটা কনস্ট্রাকটিভ দল। এই যে পার্লামেন্টে জামাত এবার ভূমিকা রাখছে, আমাদের মাননীয় বিরোধী দলের নেতা যে চমৎকার আপনার কথা শুনে মাথায় হাত দিয়ে দিয়েছে অধিবেশনের বিএনপি শেষে নেতা, আমি তার কাছে তিনি যে যাই। বক্তব্য দিয়েছেন, পার্লামেন্টের ইতিহাসে ইউনিক বক্তব্য, ইউনিক বক্তব্য। এবং তার বক্তব্য শুনে প্রধানমন্ত্রী পর্যন্ত তার কিছু দাবি দেওয়ার ব্যাপারে ইতিবাচক ভূমিকা রেখেছেন। বলছেন যে হ্যাঁ, আমরা মাননীয় বিরোধী দলের নেতার যে কিছু এলাকার সমস্যা আছে আমরা সমাধান করব। তো এই যে পার্লামেন্টে বিরোধী দলের নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই যে গঠনমূলক ভূমিকা রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অনুরোধ থাকবে তার দলের সবাইকে যেন, টক শোতে যারা আসেন, বিভিন্ন জায়গায় যারা ভূমিকা রাখেন, গঠনমূলক আলাপ আলোচনা আমাদের সবাইকে করতে হবে। আমি সেটাই প্রত্যাশা করি। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।